দেবরের শ্বশুরবাড়ি থেকে পিঠা খেয়ে এসে জামাইয়ের আবদার এই পিঠা নাকি তাকে বানিয়ে দিতে হবে। কি এক যন্ত্রণা! আমি তো এই পিঠা বানাতে পারি না। ফুফুকে বললাম, ফুফু এই পিঠা কিন্তু আমাকে বানিয়ে দিতে হবে। ফুফু বলল, এটা কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে এই পিঠা বানানোর জন্য কয়েকজন লোক লাগবে, কারণ একা হাতে এই পিঠা বানিয়ে শেষ করা যাবে না। তো কি আর করব, ভাবি, তারপরে দেবরের বউ, আরও কয়েকজনকে নিয়ে পিঠা বানানো শুরু করলাম। পিঠা বানানো শুরু করলাম বললে ভুল হবে, পিঠা আমি বানাই নাই, পিঠা বানিয়েছে আমার যা, ফুফু, ওরা সবাই মিলে। তারপরে এক চাচিও ছিল। ফুফু এখানে বাঁশ চিলতে চিলতে করে উপরের অংশ কেটে নিয়েছে পিঠা কাটার জন্য, আর এখানে ভেঙে নিচ্ছে হাঁসের ডিম, সাথে দিয়েছে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে এবার ময়দা মাখিয়ে নিচ্ছে। এটা আটা দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছে। ডিমের পরিমাণ নাকি আরও কম লাগতো। আমি তো আসলে জানি না, যেহেতু এই পিঠা বানানোর অভিজ্ঞতা আমার নেই। তো যেভাবেই বানাচ্ছে আমি শুধু বসে বসে দেখছি। তো যাই হোক, গ্রামে আসলে মোটামুটি বসে থাকা হয়, আর বাকি সবাই আমার কাছে হেল্প করে আলহামদুলিল্লাহ। এমন সৌভাগ্য নিয়ে সবাই কিন্তু জন্মায় না। শ্বশুরবাড়ি মানেই মানুষ মনে করে অনেক কাজ, অনেক ঝামেলা, অনেক অত্যাচার, কিন্তু আমার শ্বশুরবাড়ি আসলে মোটামুটি কিন্তু সবারই ধারণা পাল্টে যাবে। এখানে ফুফু আস্তে আস্তে করে রুটির মতো খামির তৈরি করে নিয়েছে, আর সবাই মিলে রুটির মতো বেলতেছে। রুটির মতো বেলে দেখেন কত সুন্দর ডিজাইন করছে। এর ফাঁকে কিন্তু আমি সামনে ছিলাম না, যার কারণে অনেকগুলো বানানো হয়ে গেছে, যেগুলো আমি ভিডিও করতে পারিনি। মাশাল্লাহ, আমার যা নাকি এর আগে এই পিঠা কখনো বানায়নি, কিন্তু তার হাতের কাজ দেখে মোটেও মনে হচ্ছিল না সে আগে কখনো বানায়নি। এই যে আমার দেবরের বউ, সেও কত চমৎকার করে বানিয়ে নিচ্ছে। আসলে গুণ থাকলে কোনো জিনিসেরই আর বাকি থাকে না করা, সেটা পারুক আর না পারুক। এত সুন্দর পিঠার ডিজাইন দেখে মনটাই ভরে গেল। এগুলোর ডিজাইন নাকি আরও সুন্দর সুন্দর করা যায়। তো যাই হোক, এই ডিজাইন দেখেই তো আমার খুব ভালো লাগছে, আরও সুন্দর হলে কেমন হবে কে। একে একে সব পিঠা বানিয়ে নিচ্ছে তারা, আর আমি শুধু ভিডিও করছি। আর এই বানানো দেখে শিখেও নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন হাজব্যান্ড আবদার করবে তখন যেন নিজেই বানিয়ে নিতে পারি। এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, একটা পিঠা কিন্তু লেগে যাওয়া যাবে না। যদি লেগে যায় তাহলেই হবে বিপত্তি, যার কারণে সব ছড়িয়ে ছড়িয়ে রাখা হচ্ছে। আর যারা পিঠা বানাচ্ছে তারা এমন এমন হাসির কথা বলতেছে, পিঠা বানানোর সাথে সাথে আমাদের কিন্তু আড্ডাও দেওয়া হয়ে যাচ্ছে। তার মধ্যেই ভাবি বলতেছিল পিঠাগুলো কিন্তু ছেঁকে নিতে হবে তেলে, কারণ নইলে কিন্তু পিঠাগুলো লেগে যাবে, আর দ্রুত পিঠাগুলো ভেজে নিতে হবে। তো যাই হোক, বানানো হচ্ছে, আর উপরে একটু ময়দাও ছিটিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে চুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর ভাবি কিন্তু একদম ঠান্ডা তেলের মধ্যেই পিঠাগুলো ছেড়ে দিয়েছে। এগুলো নাকি যদি গরম তেলে ছাড়া হয় পিঠা নাকি আর মুচমুচে হবে না, ঠিক অনেকটা সিঙ্গারার মতো। কিছু পিঠা একটু কালচে হয়ে গিয়েছে, তো ভাবি বলতেছিল পিঠাগুলো তো একটু পুড়ে পুড়ে গিয়েছে, পিঠাগুলো কি নষ্ট হয়ে গেল কি না। আমার হাজব্যান্ড কিন্তু এরকম পোড়া পোড়া পিঠাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে দুঃখ করার জায়গায় আনন্দই হচ্ছিল বেশি। তাকে যখন ডাক দিলাম যে একটা পিঠা টেস্ট করে দেখো, সে কিন্তু পোড়া পিঠাটাই সবার আগে হাতে নিয়েছে। তো যাই হোক, পিঠা কিন্তু হচ্ছে বানানো, এখন আবার ফুফু ভাজতেছে। মোটামুটি সব কাজই কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। আর এই পিঠাগুলো মূলত বানানো হয়েছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডও অনেক খুশি, আর আমিও অনেক খুশি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।